ভোরবেলা কলকাতার এক ব্যস্ত মহল্লা। রাস্তার ধারে দোকানগুলো তখনও পুরোপুরি খোলা হয়নি, তবুও শাকসবজির বাজারে ক্রেতাদের ভিড় শুরু হয়ে গেছে। মানুষজনের মুখে ভোরের কুয়াশা গলে আসা আলো, গলিতে বাজছে শাক আর ঘণ্টার ধ্বনি, কোনো বাড়িতে নিশ্চয় পূজা চলছে। হিন্দু পরিবারের ঘরগুলো থেকে ধূপের গন্ধ বাতাসে ভেসে আসছে। এই বাজারেই আজ এসেছেন অদিতি সেন, আইপিএস অফিসার। তিনি বর্তমানে শহরের এক গুরুত্বপূর্ণ থানার ডেপুটি কমিশনার। বয়স মাত্র ৩-২, অথচ দায়িত্ব, কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তায় ইতিমধ্যেই তিনি সবার নজরে। তার গায়ের রং ফর্সা, চোখ দুটোতে তীব্র আত্মবিশ্বাসের ঝিলিক। তবে আজকে তিনি একেবারেই অন্যরকম, সরল শাড়ি পরে, গলায় ছোট্ট সোনার চেইন, কপালে সিঁদুর, হাতে শাখাপলা। কোনো অফিসারি ভাব নেই, বরং একজন সাধারণ গৃহবধূর মতো তিনি বেরিয়েছেন। কারণটা বিশেষ। অদিতি ৬ মাসের অন্তঃসত্ত্বা। ডাক্তার বারবার বলেছেন, বেশি টেনশন নয়, অফিসের কঠোর কাজকর্ম এখন কমিয়ে দিতে হবে। তবুও একেবারে ঘরে বসে থাকাটা তার পক্ষে সম্ভব নয়। আজ সকালে হঠাৎ মন চাইল নিজের হাতে বাজার থেকে সবজি কিনবেন। তিনি ভাবলেন, অনেকদিন তো গাড়ি আর এসকর্ট দিয়ে যাওয়া আসা করেছি। মাঝে মাঝে সাধারণ মানুষের মতো হাঁটলেও ক্ষতি নেই গি। বাজারের ভিড়ে তিনি হেঁটে ঢুকলেন। চারপাশে মাছওয়ালাদের হাঁক ডাক, সবজিওয়ালার গলা ফাটানো ডাক। তাজা বেগুন, কচি লাউ, ৫ টাকায় পটল। অদিতি হেসে একটি দোকানের সামনে দাঁড়ালেন। তার পেটের গোলাকার আকার এখন স্পষ্ট। দোকানদারও ভদ্রভাবে সবজি বেছে দিল। ঠিক তখনই বাজারের ভেতর দিয়ে ঢুকল একদল পুলিশ কনস্টেবল। কারণ এই বাজার এলাকায় প্রায়ই চুরিছিনতাই হয়। তাই লোকাল থানার টহল পুলিশ সকালবেলা আসে। সামনে এগিয়ে এলেন এক কনস্টেবল, প্রবীর পাল। বয়স ৩০-এর মতো, কিন্তু মুখে এক ধরনের কঠোরতা। তার হাতে লাঠি, কাঁধে ঝুলছে থলেতে রেজিস্টার। বাজারে তিনি প্রায়শই দাপট দেখান, দোকানদারদের ঘুষ খাওয়া, সাধারণ মানুষকে ধমক দেওয়া তার অভ্যাস। অদিতি তখন এক কোণে টমেটো বাছছিলেন। হঠাৎ প্রবীর ধমক দিয়ে উঠল, এই মেয়ে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা আটকে রাখছ কেন? সরে দাঁড়াও। অদিতি একটু চমকালেন। তিনি মাথা তুলে শান্ত স্বরে বললেন, আমি তো শুধু কিছু সবজি কিনছি। রাস্তা তো আটকায়নি গি। প্রবীর ভ্রু কুঁচকে তেড়ে এল। চুপ! তোমাদের মতো লোকের জন্যই বাজারে ভিড় বাড়ে। পুলিশ দাঁড়িয়ে থাকতে থাকতে তেড়ে উঠছে, আর তুমি শোনো না? জানো না আইন ভাঙলে কি শাস্তি হয়? চারপাশের মানুষ থমকে দাঁড়াল। সবাই ফিসফিস করতে লাগল, ওহে, ওই মহিলাকে এত ধমকাচ্ছে কেন? কি সুন্দরী, ভদ্র দেখাচ্ছে। অথচ পুলিশ একদম বাজে ব্যবহার করছে গি। অদিতি রাগ সামলে শান্ত গলায় বললেন, আপনার কথা বলার ভঙ্গিটা ভদ্র হতে পারতও। কিন্তু প্রবীর আরও ক্ষেপে উঠল। আমাকে শিখাবে কেমন করে কথা বলতে হয়? তুমি জানো আমি পুলিশ? আমার হাতে ক্ষমতা আছে। আর তুমি এখানে দাঁড়িয়ে যুক্তি শিখাচ্ছ? অদিতির ভেতরে ঝড় উঠতে লাগল। তিনি জানেন, এখন নিজের পরিচয় দিলেই পুরো দৃশ্য বদলে যাবে। কিন্তু তিনি ইচ্ছে করেই চুপ করলেন। তিনি দেখতে চাইলেন একজন সাধারণ নারীকে কেমন ব্যবহার করা হয়। হঠাৎ প্রবীর এমনকি লাঠির মাথা দিয়ে ইশারা করে বলল, চলো চলো, থানায় নিয়ে গিয়ে বোঝাবো গু। অদিতি কিছু বলতে যাচ্ছিলেন, তখনই তার পেটের ব্যথা হালকা করে টান মেরে উঠল। আশেপাশের কয়েকজন বাজারের মহিলা দৌড়ে এলেন। এই কনস্টেবলবাবু, ও মেয়ে কিন্তু গর্ভবতী। একটু ভদ্রভাবে বলুন গু। কিন্তু প্রবীর পাত্তা দিল না। সে যেন ভেবে নিয়েছে তার ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারবে না। এই মুহূর্তে অদিতির চোখে জল চলে এল। তবে সেটা দুর্বলতার নয়, রাগ আর ক্ষোভের জল। তিনি ধীরে ধীরে শাড়ির আঁচল সরিয়ে পার্স থেকে বের করলেন তার অফিসিয়াল আইডেন্টিটি কার্ড। সবার সামনে শান্ত অথচ দ্বিকণ্ঠে বললেন, আমি অদিতি সেন, আইপিএস অফিসার, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার। আপনি আমাকে চিনলেন না, সেটা সমস্যা নয়। কিন্তু একজন সাধারণ গর্ভবতী মহিলার সঙ্গে আপনার এই অমানবিক ব্যবহার, সেটা ক্ষমার অযোগ্য। চারপাশে যেন হাওয়া থেমে গেল। দোকানদার, ক্রেতা, বাজারের লোক, সবাই নিঃশব্দে তাকিয়ে রইল। প্রবীর প্রথমে অবিশ্বাসে তাকাল। তারপর কার্ড দেখে তার মুখ সাদা হয়ে গেল। হাত থেকে লাঠি প্রায় পড়ে যাচ্ছিল। ম্যাডাম, আমি তো চিনতে পারিনি। ভুল হয়ে গেছে গি। অদিতি তীক্ষ্ণ চোখে তাকালেন।
ভুল শুধু আমার সঙ্গে নয়, প্রতিদিনই আপনি সাধারণ মানুষের সঙ্গে করেন। আজ শুধু সত্যিটা প্রকাশ পেল। বাজারে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। এক মুহূর্ত আগেও যে লোকটা বীরদর্পে লাঠি ঘুরিয়ে চিৎকার করছিল, সে এখন দাঁড়িয়ে আছে একেবারে স্থবির হয়ে। মুখ শুকনো, ঠোঁট শুকিয়ে গেছে, কণ্ঠ কাঁপছে। সে বলল, ম্যাডাম, আমি সত্যিই বুঝতে পারিনি আপনি কে। ভুল হয়ে গেছে গু। অদিতি চোখ নামালেন না। তিনি খুব শান্ত, কিন্তু কণ্ঠস্বর যেন বরফের মতো শীতল। তাহলে যদি আমি একজন সাধারণ গৃহবধূই হতাম, আপনার এই আচরণ কি ন্যায্য হতো? প্রশ্নটা শুনে বাজারের চারপাশে চাপা গুঞ্জন উঠল। অনেকেই মাথা নেড়ে সম্মতি জানাল। একজন বৃদ্ধ বললেন, ম্যাডাম ঠিকই বলেছেন। পুলিশদের আমাদের সঙ্গে সবসময় এমন খারাপ ব্যবহার। আজ আপনার মুখ দিয়ে আমাদের মনের কথা বের হল গো। প্রবীরের মুখ লাল হয়ে গেল। সে তো জানেই এবার আর রক্ষা নেই। অদিতি আর সময় নষ্ট করলেন না। তিনি মোবাইল বের করে সরাসরি ফোন করলেন সদর দপ্তরে। কন্ট্রোল রুম। ডেপুটি কমিশনার অদিতি সেন বলছি। তৎক্ষণাৎ পার্ক সার্কাস বাজার এলাকায় একজন সিনিয়র অফিসার পাঠান। এখানে একজন কনস্টেবল দায়িত্বে থেকে নাগরিকদের সঙ্গে অমানবিক ব্যবহার করছে। আমি চাই ঘটনাটা অফিসিয়ালভাবে নথিভুক্ত হোক। ৫ মিনিটের মধ্যে পুলিশের জিপ এসে গেল। নামলেন সাব ইন্সপেক্টর সুশান্ত মিত্র। তিনি অদিতিকে দেখে অবাক, তারপর সালাম ঠুকলেন। ম্যাডাম, আপনি এখানে? আপনি কিছু না বললেও খবরটা সদর দপ্তরে পৌঁছত। কি ঘটেছে? অদিতি সংক্ষেপে সব জানালেন। চারপাশের মানুষও সাক্ষী দিল, কিভাবে প্রবীর চিৎকার করেছে, অপমান করেছে, এমনকি লাঠি দিয়ে ভয় দেখিয়েছে। সুশান্ত সঙ্গে সঙ্গে প্রবীরকে চিৎকার করে বললেন, কনস্টেবল প্রবীর পাল, তুমি এখনই সাসপেন্ডেড। থানায় চলো। প্রবীর হাঁটু গেড়ে বসে পড়ল প্রায়। স্যার, ম্যাডাম, মাফ করে দিন। আমার সংসার আছে, মা অসুস্থ, আমি চাকরি হারালে বাঁচবে না গিয়ে। অদিতি ভেতরে এক মুহূর্ত দোটানায় পড়লেন। তিনি মানুষকে কষ্ট দিতে চান না, আবার জানেন এই ধরনের মানুষকে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে অন্যদের উপরও এরকম অত্যাচার চলতেই থাকবে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তোমার পরিবার আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তোমার দায়িত্ব গুরুত্বপূর্ণ। পরিবার চালানোর দায়িত্ব নিতে হলে মানুষের প্রতি দায়িত্বশীল হতে হয়। তুমি যদি সাধারণ এক গর্ভবতী মহিলাকেও সম্মান না দিতে পারো, তাহলে এই ইউনিফর্ম পরার অধিকার তোমার নেই। প্রবীর চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। দুপুরের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল। ডেপুটি কমিশনার ম্যাডামকে চিনতে না পেরে কনস্টেবল খারাপ ব্যবহার করেছে। থানায় একেবারে তোলপাড় শুরু হল। ওসি, এডিসি, সবার মুখ গম্ভীর। প্রবীরকে ডেকে বসানো হল এক আলাদা রুমে। তারপর অদিতিও আসলেন থানায়। গর্ভবতী হয়েও তিনি দ্বিকণ্ঠে বললেন, আমি চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমি ব্যক্তিগত ক্ষোভ থেকে কিছু বলছি না, কিন্তু একজন সাধারণ নাগরিকের প্রতি এই ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই পুলিশ বাহিনী এমন উদাহরণ তৈরি করুক যাতে মানুষ বুঝতে পারে, আমরা আছি তাদের রক্ষা করার জন্য, শাসন করার জন্য নয়। ওসি সম্মতি জানালেন। হ্যাঁ ম্যাডাম, আমরা শোকজ নোটিশ ইস্যু করছি। প্রবীরের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলবে। আপাতত তাকে সাসপেন্ড করা হল। সন্ধ্যায় অদিতি বাড়ি ফিরলেন। স্বামী অনিরুদ্ধ একজন কলেজের অধ্যাপক, তার মুখ দেখে চিন্তিত হয়ে উঠলেন। অদিতির স্বামী বললেন, তুমি তো জানি গর্ভবতী অবস্থায় ঝামেলা এড়িয়ে চলবে বলেছিলে। আজ আবার কিভাবে এমন ঘটনায় জড়িয়ে পড়লে? অদিতি ধীরে ধীরে সব জানালেন। তারপর বললেন, আমি জানি আমার জন্য বাচ্চার খেয়াল রাখা জরুরি। কিন্তু ভাবো তো, যদি আমি পরিচয় না দিতাম, যদি সত্যিই সাধারণ গৃহবধূ হতাম, তাহলে কি হতো? আমাদের সমাজের হাজারো নারী প্রতিদিন এই অন্যায় সহ্য করছে। অনিরুদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তুমি ঠিকই করেছ। সমাজের সামনে সত্যি প্রকাশ পেতে হবে। তবে খেয়াল রেখো, তুমি যেন অতিরিক্ত চাপ না নাও। অদিতি হাসলেন। চাপ নয়, দায়িত্ব। এই সন্তান পৃথিবীতে আসুক ন্যায় বিচারের পরিবেশে গিয়ে। অন্যদিকে প্রবীর রাতে ঘুমোতে পারল না। স্ত্রী বারবার জিজ্ঞাসা করছে, কি হল? আজকে এত রাতে থানায় কেন গেল? প্রবীর চুপ করে আছে। সে জানে খবর কাল পত্রিকায় ছাপা হবে। তার মুখ আর লুকোনো যাবে না।
তার মনে পড়ছে কতবার সে মানুষকে ভয় দেখিয়েছে, লাঠি ঘুরিয়েছে, দোকানদারদের কাছ থেকে টাকা তুলেছে। আজ সব জেন হিসেব মিটিয়ে দিল এক মুহূর্তে। সে প্রথমবার বুঝল ক্ষমতা মানে দাপ নয়, দায়িত্ব। টিভি চ্যানেলগুলোতে দিনভর আলোচনা শুরু হল। এক চ্যানেলে মহিলা অ্যাঙ্কর বললেন, একজন গর্ভবতী নারীকে পুলিশ কিভাবে এমন আচরণ করতে পারে? যদি তিনি আইপিএস অফিসার না হতেন তাহলে আজ হয়তো এই ঘটনা চাপা পড়ে যেত। অন্য চ্যানেলে অতিথি হিসেবে এসেছেন একজন সমাজকর্মী। তিনি বললেন, এটা এক ব্যক্তির ভুল নয়, গোটা সিস্টেমের সমস্যা। পুলিশদের মনে এক ধরনের ক্ষমতার অহংকার গেঁথে গেছে। সেটা না ভাঙলে এরকম ঘটনা বারবার ঘটবে। মানুষ টিভির সামনে বসে ক্ষোভ প্রকাশ করতে লাগল। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখলেন, সেলিউট টু ডেপুটি কমিশনার অদিতি সেন, তিনি না থাকলে আমরা কখনো সত্যিটা জানতে পারতাম না। প্রবীর পালকে শুধু সাসপেন্ড করলে চলবে না, কঠোর শাস্তি চাই। এদিকে প্রবীরের বাড়িতে অশান্তি। স্ত্রী মীরা কাঁদছে। কি করেছ তুমি? পাড়ায় সবাই এখন আঙুল তুলছে। আমার সন্তানরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। প্রবীর মাথা নিচু করে বসে। মীরা, আমি সত্যিই চাইনি এমন হোক। আমি ভেবেছিলাম ও সাধারণ গৃহবধূ, তাই একটু রাগ করে ফেলেছিলাম। মীরা ক্ষোভে বলল, তুমি ভেবেছিলে বলেই কি মানুষকে অপমান করার অধিকার পেয়ে গেলে? তুমি কি ভুলে গেছ একদিন তোমার নিজের মা বাজারে গিয়ে কনস্টেবলের ধমক খেয়ে কেঁদে ফিরেছিলেন? প্রবীর মাথা চেপে ধরল। জীবনে প্রথমবার সে সত্যিই লজ্জা পেল। অন্যদিকে অদিতি নিজের ঘরে বসে ভাবছিলেন, তদন্ত শুরু হয়েছে, সমাজ প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু ভেতরে তার মন বলছিল, আমার সন্তানের জন্ম হতে আর ৩ মাস। আমি চাই না ও এমন একটা পৃথিবীতে আসুক যেখানে শক্তিশালী দুর্বলকে অপমান করে। আমি চাই এই সন্তান বড় হোক ন্যায় বিচার আর মানবিকতার পরিবেশে। তিনি জানেন এই লড়াই লম্বা। একটা শাস্তি দিয়ে সমস্যার সমাধান হবে না, বদল আনতে হবে গোটা মানসিকতায়। পুলিশ সদর দপ্তর তদন্ত কমিটি গঠন করে। বাজারের দোকানদার ও ক্রেতাদের সাক্ষ্য নেওয়া হয়। সবার বয়ান থেকে স্পষ্ট হয়, প্রবীর নিয়মিত মানুষকে ধমক দিত, ঘুষ নিত, ভয় দেখাত। সব প্রমাণের ভিত্তিতে তাকে শুধু চাকরি থেকে বরখাস্তই করা হল না, ভবিষ্যতে কোনো সরকারি পদে সুযোগ না দেওয়ার আদেশও দেওয়া হল। অদিতি চেয়েছিলেন এ ঘটনা যেন শিক্ষা হয় পুরো পুলিশ বাহিনীর কাছে। তাই তার উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ শুরু হয়, যেখানে পুলিশের প্রতিটি সদস্যকে শেখানো হয় মানবিকতা, ভদ্র ব্যবহার আর দায়িত্ববোধের গুরুত্ব। অন্যদিকে প্রবীর জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল, ক্ষমতা মানে মানুষকে ছোট করা নয়, বরং রক্ষা করা। চাকরি হারিয়ে সে ভেঙে পড়লেও বুঝল তার অহংকারই সর্বনাশ ডেকে এনেছে। গল্পের শেষ দৃশ্যে অদিতি তার সন্তানের জন্ম দেন। হাসপাতালের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলেন, এই পৃথিবী বদলাচ্ছে ধীরে ধীরে। আমি চাই আমার সন্তান এমন এক সমাজে বড় হোক যেখানে পুলিশ মানে মানুষের বন্ধু, শত্রু নয়।